পূজা উপলক্ষে ভারতে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত। প্রতি কেজির দাম 1520 টাকা নির্ধারণ। রপ্তানিকারকদের আবেদনের আহ্বান। ঝড় বন্যায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখার উদ্যোগ সরকারের। দুর্যোগ প্রবণ এলাকায় মোবাইল টাওয়ারে বিদ্যুৎ সরবরাহে কেনা হচ্ছে 2000 জেনারেটর। কাজ দ্রুত শুরুর তাগিদ। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে চাঙ্গা হিলি স্থলবন্দর। বাড়ছে পণ্য আমদানি রপ্তানি। ভারত থেকে আমদানি বাড়ায় দুদিনের ব্যবধানে চালের কেজিতে দাম কমেছে 2 টাকা পর্যন্ত। রংপুরে পল্লী বিদ্যুৎ কোর্ট না থাকায় মামলা নিষ্পত্তিতে যেতে হয় ঢাকায়। গ্রাহকের খরচ বাড়ার পাশাপাশি পোহাতে হয় ভোগান্তি। প্রতিটি বিভাগেই কোর্ট স্থাপনের দাবি। এবং কুয়েত প্রবাসীদের জন্য সুখবর দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশেষ ছাড়ের ঘোষণা। অনুমোদনহীন ট্রাভেল এজেন্ট থেকে টিকিট না কিনতে প্রবাসীদের প্রতি আহ্বান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের খবর এই মুহূর্তে। ডাকসু নির্বাচনের খবর জানতে এই মুহূর্তে বিভিন্ন ভোট কেন্দ্রে আছেন আমাদের বিভিন্ন সহকর্মীরা। আমরা সরাসরি সর্বশেষ খবর জানতে যাচ্ছি তাদের কাছে। ওয়াসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এবারের 39,875 জন শিক্ষার্থীর মধ্যে 48% কিন্তু নারী শিক্ষার্থী, এবং নারী শিক্ষার্থীদের ভোটটা কিন্তু এবার একটি ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে কাজ করবে বলে অনেকেই বলছেন। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, এখানে কিন্তু দুটি হলের অর্থাৎ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হলের নারী শিক্ষার্থীরা এখানে এসে ভোট দিচ্ছেন। আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকেই বেশ উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা এখানে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল 8টা থেকে নির্বিঘ্নে ভোট চলার কথা রইলেও 7টা থেকেই কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে শিক্ষার্থীরা এখানে এসে তাদের কাঙ্ক্ষিত ভোটটি দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এবং 8টার সময় ঠিক যখন ভোট গ্রহণ শুরু হয় সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি যে তারা একে একে করে ভিতরে ঢুকছেন। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভোটার উপস্থিতি কিছুটা আগে সকালের তুলনায় আমি যদি বলি কিছুটাই কমে গিয়েছে। তবে আমরা যেটা আশা করছি যে হয়তো দুপুরের দিকে অথবা বিকালের দিকে, যেটা কিনা শেষ সময় ভোটের, তখন কিন্তু ভোটার উপস্থিতি আরো বৃদ্ধি পাবে, এটা আমরা হয়তো আশা করছি। তো আমরা যেটা কথা বলে জেনেছি শিক্ষার্থীদের সঙ্গে, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। প্রথমবারের মতো অনেকেরই আসলে এটা প্রথমবারের মতো তারা ডাকসুর এই ভোটটা তারা দিচ্ছেন, এবং তারা যেটা বলছেন যে তারা বেশ অধীর আগ্রহে আসলে ভোট কেন্দ্রে এসেছেন সহপাঠীদের সঙ্গে, রুমমেটদের সঙ্গে, এবং দলে দলে এসে এখানে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী মাসুদুর রহমানের কাছে, সেখানকার সর্বশেষ খবর জানতে। আমি এই মুহূর্তে আছি উদয়ন স্কুল কেন্দ্রে। এই কেন্দ্রে মোট 4টি হলের ভোটাররা ভোট দিচ্ছেন। সূর্য সেন হল, কবি জসিমউদ্দিন হল, জিয়াউর রহমান হল এবং শেখ মুজিবুর রহমান হল। এই 4টি হলে প্রায় 7,000-এর মতো শিক্ষার্থী এখানে ভোট দিবেন। সকাল থেকে এখানে দেখেছি যে প্রচুর শিক্ষার্থীরা তারা এসেছেন, এবং বাইরে দীর্ঘ লাইনে অপেক্ষা করে ভেতরে দীর্ঘ লাইনে প্রবেশ করে তাদের আইডি কার্ড চেক করে ভোটার তালিকায় সিগনেচার করে ওএমআর শিট নিয়ে তারপরে তারা ভেতরে গিয়ে আবারও 8 থেকে 10 মিনিট সময় নিয়ে তাদের প্রার্থীদের ভোট দিয়ে তারপরে ব্যালট বাক্সে সেই ওএমআর শিটটি প্রবেশ করিয়েছে। তো এই যে দীর্ঘ প্রক্রিয়া, তাদের মধ্যে কিন্তু কোনো কান্ত্রি বোধ, তারা কোনো ধরনের অভিযোগ করেনি। তারা যেটি বলেছে যে তারা উৎসব মুখর পরিবেশে যে ভোটাধিকার তাদের সেটি প্রয়োগ করতে পেরেই তারা খুশি। তারা সারা রাত গভীর আগ্রহে নিয়ে তারা উদ্গ্রীব হয়েছিল যে কখন তারা ভোটটি দিতে পারবেন। তো ভোট দেওয়ার পরে তারা যে তাদের মধ্যে যে ভোট
দেওয়ার পর যে স্বস্তি সেটি তারা প্রকাশ করেছে। এই কেন্দ্রে এখন পর্যন্ত 3 জন প্রার্থী ভোট দিয়েছে, যারা আসলে এই নির্বাচনের শুরু থেকে আলোচনায় ছিল। ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম, ছাত্র শিবিরের 2 জন ভিপি জিএস প্রার্থী সাদিক ক্যাম এবং এস এম ফরাদ, তারা এখানে ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে তারা পাল্টাপাল্টি অভিযোগ তারা করেছেন। এক প্রার্থী 2 জনেরই অভিযোগটি সেম, কিন্তু একজন আরেকজনের বিপক্ষে। সেটি হচ্ছে যে 100 মিটারের ভেতরে লিফলেট বিলি করার যেই অভিযোগটি, সেটি আমরা দেখেছি যে প্রায় বেশিরভাগ প্রার্থী এইটি মানছে না এবং না মেনে তারা আশেপাশে 100 মিটারের মধ্যে তাদের যে লিফলেট সেটি তারা বিতরণ করছে। এবং এই অভিযোগটি ছাত্রদলও যেরকম করেছে, ছাত্র শিবিরও করেছে। এবং আর একটি নতুন অভিযোগ যেটি করেছে ইসলামী ছাত্র আন্দোলন, তারা বলেছে তাদের যে পোলিং এজেন্ট, তা সেই পোলিং এজেন্টদের ইউল্যাব কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং সেখানে অন্য একটি প্যানেলের প্রার্থীদের পোলিং এজেন্ট বেশি সংখ্যক ছিল। তারা এটি নির্বাচন কমিশনে জানিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তবে আমরা এই যে উদয়ন কেন্দ্র, এই কেন্দ্রে চিফ রিটার্নিং অফিসার দায়িত্ব আছেন অধ্যাপক শামীম রেজা, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখানে কেউ অস্থায়ী বুথ তৈরি করার চেষ্টা করেছিল, সেগুলো তারা সরিয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাদের কাছে আসেনি। তারা যেটি বলেছে, তারা তৎপর আছে, তারা এতদিন ধরে তৎপর ছিল যে কোনো ধরনের অভিযোগ আসা মাত্র যে ব্যবস্থা গ্রহণ, সেটির যে প্রক্রিয়া সেটি তাদের মধ্যে আছে। প্রথমত তারা এরকম অভিযোগ পেলে প্রার্থীকে সতর্ক করা এবং প্রার্থীরা যাতে আরও যদি সতর্ক না হয় সেক্ষেত্রে আরও বড় ব্যবস্থা যেটি রয়েছে সেটি তারা নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কথা যেটি বলি, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি হলে 25 জন করে পোশাকের পুলিশ আছে, এছাড়া গোয়েন্দা পুলিশের একাধিক টিম আছে, তারপর র্যাবের টিম আছে, বিজিবির টিম আছে, তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। তবে তাদেরকে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেখা যায়নি। তারা বাইরের যে নিরাপত্তা যদি কোনো ধরনের শঙ্কা মনে হয় সেক্ষেত্রে তারা হস্তক্ষেপ করবে। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো পরিস্থিতি দেখিনি, যে কারণে কোনো কারোরই আসলে সেরকমভাবে কাজ শুরু করার মতো প্রয়োজন হয়নি। এছাড়া বাকি যে পরিবেশ সেটি একেবারে সুষ্ঠু স্বাভাবিক আছে। তো এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাসুদ। আমরা আছি ভূতত্ত্ব বিভাগের যেই কেন্দ্রটি রয়েছে, বিশেষত এই কেন্দ্রে কিন্তু 4000-এর অধিক ভোটার সংখ্যা, কেননা কবি সুফিয়া কামাল হলের যে শিক্ষার্থীরা তারা এখানে এই কেন্দ্রে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা সকাল থেকেই দেখছিলাম কিন্তু এখানে প্রচুর পরিমাণে যে শিক্ষার্থী, কেননা সংখ্যাটা বেশি ভোটারদের, তারা এখানে এসেছেন এবং দীর্ঘ লম্বা লাইন কিন্তু তাদের, আমরা প্রায় লাইনটি কেন্দ্রের বিল্ডিংয়ের যে শেষ মাথা, প্রেমিসেসের শেষ মাথা পর্যন্ত সেটি কিন্তু চলে গেছে এবং আমরা দেখছি যে অত্যন্ত সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে এখানে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন ভোটাররা। বিশেষ করে শিক্ষার্থীরা, আমরা 2-3 জনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ভেতরে প্রবেশের পর একেবারেই সুষ্ঠুভাবে ভেতরে নিয়মতান্ত্রিক উপায়ে কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি তার যে প্রক্রিয়া ভোটিং এর সেটি পূরণ করেছেন। কোনো ধরনের কোনো হ্যাসেল তাদের হতে হয়নি, কোনো ধরনের বিরূপ কোনো পরিস্থিতি তাদেরকে পড়তে হয়নি। তবে এইখানে যে আজকের যে আবহাওয়া সেটি কিন্তু কিছুটা ভোগান্তি এই সকল শিক্ষার্থী, সকল ভোটারদেরকে দিচ্ছে। কারণ আপনি জানেন ভ্যাপসা একটি গরম রয়েছে, প্রচণ্ড তীব্র দাবদাহ রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু যেই শারীরিক যেই কষ্ট সেটি সহ্য করছেন। তবে সেই শারীরিক কষ্টের পরেও এই যে ঘর্মাক্ত শরীর নিয়েও তাদের মনের ভিতরে একটা পরিতৃপ্তি আছে যে নিজেদের যেই শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতিনিধি, ডাকসুর প্রতিনিধি, তাদের ভোট দিয়ে তারা নির্বাচিত করতে পারছেন, যার মধ্য দিয়ে হয়তো বা এই দীর্ঘদিনের যে বঞ্চনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন থেকে ক্যান্টিন সমস্ত কিছুতে, সেই বঞ্চনা হয়তো বা একটি পরিবর্তন আসবে, একটি ইতিবাচক পথে পরিচালিত হবে শিক্ষার্থীদের ভাগ্য। সেই জায়গা থেকে কিন্তু তারা এই কষ্ট সহ্য করে হলেও বিপুল পরিমাণে উপস্থিতি তাদের রয়েছে এবং আমরা দেখছি যে যারা এই আচরণ বিধির ব্যাপারে বিভিন্ন ধরনের যে কথা উঠছে সেটি কিন্তু অনেকেই তুলেছেন। তবে এখানে প্রার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে 41টি ভোট প্রয়োগ করতে হচ্ছে একজন ভোটারকে। এই ব্যালট নাম্বার মনে রাখাটাও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ, কেননা এখানে তো আসলে কেউ কম্পিউটার নন। ভোটাররা এই ব্যালটটা যেন মনে রাখতে পারেন সেই কারণে তাদের হাতে তারা ব্যালটটি পৌঁছাচ্ছেন, এই যুক্তি তারা দেখাচ্ছেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ভূতত্ত্ব বিভাগের কেন্দ্র থেকে ভোটাধিকার প্রয়োগের ডাকসুর সবশেষ খবর। আমরা অপর প্রান্তে যাচ্ছি, কার্যালয়ের সামনে আছেন সামিয়া। ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে বেলা 8টা থেকে। এখন 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আমরা দেখেছি হলগুলোতে কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং এই মুহূর্তে দেখাচ্ছি কার্জন হলের গেটের সামনে কিন্তু আমরা দেখছি যে বেশ নিরাপত্তা জোরদার রয়েছে। এখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে আইডি কার্ডটি রয়েছে এবং এর বিপরীতে শিক্ষার্থীদের আইডি কার্ডের পাশাপাশি যদি কারো লাইব্রেরি কার্ডটিও থাকে তাহলে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এবং এই গেটটিতে কিন্তু আরও আমরা দেখছি প্রার্থীরা তাদের নিজের ব্যালট নংকে আসলে শিক্ষার্থীদের মাঝে শেষবারের মতো পরিচয় করার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের হাতে কিন্তু নিজের ব্যালট পেপারটি ধরিয়ে দিচ্ছেন। আমরা দেখছি এখানে ভেতরে আমরা ছিলাম কার্জন হলের সেই ভোট কেন্দ্রে, আমরা দেখেছি নারী এবং পুরুষ সবাই কিন্তু আসলে ভোট কেন্দ্রে আসছেন। স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ কর্মসূচি কিন্তু আমরা এই হলটিতে দেখেছি। এবং একটু বলি যে আজ সকাল থেকেই যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বলা চলে, অর্থাৎ আসলে আইডি কার্ড ছাড়া এবং অনুমতি ব্যতীত আসলে কেউই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকেই এবং এখনও এই 3 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে যাতে আরও সুসংগঠিত এবং সুন্দর করে আসলে সংস্কারের মাধ্যমে যাতে বিশ্ববিদ্যালয়কে সুন্দর করা হয় তার জন্য তাদের প্রিয় প্রার্থীকে তারা আসলে নির্বাচিত করতে চান এবং ভোটের মাধ্যমে সঠিক প্রার্থী যাতে নির্বাচিত করতে পারে শিক্ষার্থীরা, সেটি কিন্তু আসলে নিশ্চিত করছেন। যেই হল আছে আসলে নির্বাচনের ভোট কেন্দ্র রয়েছে সেটির সামনে কিন্তু আমরা দেখেছি ভেতরে পোলিং অফিসার যাদের থাকার কথা ছিল 8টি, সেখানে কিন্তু আজকে আমরা জানতে পেরেছি একজন পোলিং অফিসার রয়েছে, যার ফলে কিন্তু আসলে শিক্ষার্থীদের স্বাভাবিক যে কর্মসূচি তাতে কিছুটা বেগ পাওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন কিছু প্রার্থী। তবে শিক্ষার্থীরা বলছেন যে দীর্ঘ লাইন তারা দেখছেন ভোট কেন্দ্রের সামনে, সেই দীর্ঘ লাইন কিন্তু আসলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সেই লাইনগুলো আসলে শেষ হচ্ছে, অর্থাৎ ভেতরে খুব স্বতঃস্ফূর্তভাবেই ভোট সম্পন্ন হচ্ছে বলে আমরা ধারণা করছি। এবং এখানে কিন্তু আমরা দেখছি বিভিন্ন সংগঠনের যে নেতাবৃন্দরা আছেন এবং তাদের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের ব্যালটটি কিন্তু এই গেটের সামনে কিন্তু তারা আসলে শিক্ষার্থীদের কাছে ধরিয়ে দিচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীরা যে ভোট কেন্দ্র রয়েছেন তার ভেতরে কিন্তু কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না, সেটি কিন্তু নিশ্চিত করছেন হল কর্তৃপক্ষ যারা রয়েছেন। তারা ভোট কেন্দ্রের সামনে যারা অবস্থান করছেন তারা কিন্তু সেটি আসলে বেশ পুঙ্খানুপুঙ্খভাবে নিশ্চিত করছেন। পাশাপাশি এই প্রতিটি ভোট কেন্দ্রের সামনে কিন্তু এক ধরনের ইলেকট্রিক মেশিন স্থাপন করা হয়েছে, যে মেশিনটির মাধ্যমে কিন্তু কোনো শিক্ষার্থীর কাছে ইলেকট্রিক ডিভাইস আছে কিনা কিংবা ভোটের যাতে কোনো ধরনের কারচুপি না হয় সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন ম্যানুয়ালভাবে এবং ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে। একই সাথে আমরা কিন্তু আসলে দেখছি যে প্রত্যেকটি হলের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান করছেন, তারা বেশ তৎপর অবস্থানেই আছেন এবং তারা আসলে তদারকি করছেন কোনো শিক্ষার্থী কিংবা কোনো প্রার্থীর দ্বারা যাতে কোনো ধরনের অনৈতিক কাজ যাতে শিক্ষার্থীদের দ্বারা না হয় সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। তো এই ছিল আসলে কার্জন হলের সামনে আমাদের কাছে যেই তথ্য আছে, যে শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছেন সেটির তথ্য ছিল। আমি এখন যাব, আমার আরেক সহকর্মী আছেন আরও একটি হলে, তার কাছ থেকে জানবো যে সেখানকার পরিস্থিতি। যাব আদনান তুর্যের কাছে। তুর্য, ভোটের প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে। ঠিক একটু আগে ইউল্যাব কেন্দ্রের রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন প্রায় 26% ভোট এই কেন্দ্রে ইতিমধ্যে পড়েছে এবং তারা আশাবাদী যে শিক্ষার্থীরা আরও সময় বাড়ার সাথে সাথে আরও উৎসাহ হবেন, আরও আসবেন। দর্শক, আপনারা হয়তো জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 8টি কেন্দ্র রয়েছে সেই 8টি কেন্দ্র ঘিরে বিভিন্ন জল্পনা কল্পনা চললেও এই কেন্দ্র ঘুরে এক ধরনের অভিযোগ এসেছিল সকালবেলা থেকে যে এই কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছাত্র শিবিরের SM ফরহাদ এসে আমাদের এই কেন্দ্রের সামনে অভিযোগ জানিয়ে গিয়েছিলেন যে এই কেন্দ্রে আসলে এক ধরনের অভিযোগ হওয়ার কথা উঠেছে, তারা আচরণবিধি লঙ্ঘনের কথা বলেছেন। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থীদের হাতে কিন্তু যে পাখাগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যালট নাম্বার লেখা হয়েছে। সুতরাং অনেক প্রার্থীরাই বলছিলেন যে দেখেন এখানে যেমন নির্বাচনী প্রচারণা চলছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আবার অনেক প্রার্থীরা জানাচ্ছিলেন যে না, এটি কোনো সমস্যা নেই, সকল প্রার্থীরা এই ধরনের আচরণবিধি পরিচালনার মধ্যে ছিলেন, সবাই এই ধরনের ব্যালট বক্স দিয়েছেন। যেহেতু 41 জন প্রার্থীকে আসলে একজন ভোটারকে ভোট দিতে হবে, সেই হিসেবে কিন্তু সবার নাম মনে রাখা, সবার ব্যালট মনে রাখা, এই ধরনের জিনিসপাতিগুলো এক ধরনের কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে। এছাড়াও ভোট কেন্দ্রে যাওয়ার আগে
এর আগেও ভোট কেন্দ্রে যাওয়ার আগে কিন্তু মোবাইল ফোন কোনো ধরনের ডকুমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে না, সেখান থেকেও শিক্ষার্থীরা তারপরেও কিন্তু ব্যাপক উচ্ছ্বাসের মাধ্যমে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট পরিচালনা করছেন। এই মুহূর্তে আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সামনে সহকর্মী নিবিড়ের কাছে। তিনি আমাদেরকে জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে সর্বশেষ তথ্য। চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন 2025। বর্তমানে আমি আছি রোকেয়া হলের জন্য যেই কেন্দ্রটি নির্বাচন করা হয়েছে অর্থাৎ টিএসসি কেন্দ্রে। এখানে রোকেয়া হলের 5665 জন ভোটার এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। এখনো ভোট চলছে। আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ বের হয়ে যাচ্ছেন কেন্দ্র থেকে। আমরা চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়া তোমরা ডিস্টার্ব ফিল করো না, আজকে দিনটাই 21। আচ্ছা, তিনি আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না বর্তমানে। আমরা যেই ভোট কেন্দ্রের যে পরিস্থিতি দেখছি, ভোটাররা যারা আছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যভাবে, বেশ সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করছেন এবং তারা বেশ উচ্ছ্বসিত এবং খুশি ভোট দিতে পেরে। অনেকের কাছে ডাকসু নির্বাচন 2025ই তাদের জীবনের প্রথম নির্বাচন। সেক্ষেত্রে তাদের যে উচ্ছ্বসিত যে পরিস্থিতি, তারা বেশ খুশি অবস্থায় ভোট দিয়েছেন এবং তারা প্রার্থীদের কাছে, যারা নির্বাচিত হবেন তাদের কাছে প্রত্যাশা করছেন যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রার্থীরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীর যে চাওয়া পাওয়া রয়েছে সেটি পূরণে তাদেরকে সম্পূর্ণ মনোনিবেশ করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রোকেয়া হলের অল্প কিছু ছাত্রী বাকি আছেন ভোট দেওয়ার। আরও কিছু ছাত্রী কিছুক্ষণ পর আবার আসবেন। দুপুরের সময় হয়ে গিয়েছে, প্রায় অনেকেই ভোট দিয়ে বের হয়েছেন এবং তারা নতুন যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছেন তারা বেশ খুশি। প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তাদের একটা স্বপ্ন থাকে যে স্বপ্নের প্রাচ্যের অক্সফোর্ডে তারা পড়াশোনা করবেন। তো সেই প্রাচ্যের অক্সফোর্ডে প্রথম বর্ষে এসে ডাকসু নির্বাচন যখন তাদের অভিজ্ঞতায় যুক্ত হয় তখন তারা বেশ উচ্ছ্বসিত অবস্থায় থাকেন। আমরা বর্তমানে আছি ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ টিএসসি কেন্দ্রে। এখানে রোকেয়া হলের যে ছাত্রীরা আছেন তারা ভোট প্রদান করছেন। তো এই ছিল আমার কাছে টিএসসি কেন্দ্র থেকে, রোকেয়া হলের কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য। আমরা এই মুহূর্তে শারীরিক শিক্ষা কেন্দ্রের যে ভোটার কেন্দ্র রয়েছে তার বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা লক্ষ্য করছি বেলা যত বাড়ছে ততই কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়ছে। একটু দেখাতে চাই এই মুহূর্তে লম্বা লাইন ধরে জগন্নাথ হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা শারীরিক শিক্ষা কেন্দ্রে এখানে ভোট দিতে এসেছেন এবং এখানে 3টি বুথ করা হয়েছে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং জগন্নাথ হল এখানে এসেছেন। আমরা লক্ষ্য করছি যে যারা প্রার্থী রয়েছেন প্রার্থীরাও কিন্তু এখানে এসে যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলছেন এবং অনেকে এখানে লিফলেট দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ভেতরের যারা কর্মকর্তা রয়েছে, নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, তারা এখানে এসে সেটি বাধা দেওয়ার পরে সেটি আসলে এখান থেকে চলে যায়। যদিও নির্বাচনের আচরণবিধিতে বলা হয়েছে যে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো ধরনের প্রচারপত্র কিংবা প্রচারণা চালানো যাবে না। তো আমরা লক্ষ্য করছি যে এখানে বেশ লম্বা লাইন এবং সেই লম্বা লাইন ধরেই যারা ভোটার রয়েছেন তারা এখানে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ভোটারদের সাথে কথা বলেছিলাম। অনেকেই ভোটের যেই অভিজ্ঞতা সেটা আসলে প্রথম এবং এই যে ডাকসু নির্বাচনে অনেকে প্রথম ভোট দিচ্ছেন এবং সেই অভিজ্ঞতারাও কিন্তু চমৎকার অভিজ্ঞতা আমাদের কাছে বর্ণনা করেছেন। তো এই ছিল ডাকসু নির্বাচনের খবরাখবর আমার হাতে। উৎসব মুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার বাণিজ্যের খবর। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 1200 টন ইলিশ রফতানি করবে বাংলাদেশ। শর্ত সাপেক্ষে রফতানির এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য $12.5 মার্কিন বা 1520 টাকা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে যারা রফতানির আবেদন করেছেন তাদেরকেও নতুনভাবে 11 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। গত বছর 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে হিসেবে চলতি বছর এখন পর্যন্ত আগের বছরের তুলনায় অর্ধেক ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঝড় বন্যায় নিরবিচ্ছিন্ন মোবাইল সেবা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। দুর্যোগপ্রবণ এলাকায় মোবাইল টাওয়ারে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করতে কেনা হচ্ছে 2000 পোর্টেবল জেনারেটর। এজন্য বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে মোবাইল অপারেটরদের দেওয়া হচ্ছে 416 কোটি টাকা। প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে অপারেটরদের তাগিদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। শুভ খানের রিপোর্ট। গেল বছর উজান থেকে আসা ঢলে ভয়াবহ বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে নোয়াখালী, ফেনীসহ 11 জেলার 21% মোবাইল টাওয়ার অচল হয়ে যায়। এর মধ্যে ফেনীর 653টি টাওয়ারের মধ্যে বন্ধ হয় 599টি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখ লাখ মানুষ। এই অবস্থায় দুর্যোগকালীন সময়ে মোবাইল নেটওয়ার্ক সচল রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রজেক্ট ফ্রম সোশ্যাল অবলিগেশন ফান্ড টু মিনিমাইজ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট ডিউরিং এনি ন্যাচারাল ডিজাস্টার শীর্ষক প্রকল্পের আওতায় কেনা হচ্ছে 2000 পোর্টেবল জেনারেটর। এর মধ্যে সর্বোচ্চ 700 গ্রামীণফোন, রবি 580, বাংলালিংক 529 আর টেলিটক পাবে 191টি জেনারেটর। সামাজিক দায়বদ্ধতা তহবিল এসওএফ ব্যবস্থাপনা কমিটির 26তম সভায় 4 মোবাইল অপারেটরকে 416 কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। এমটবের তত্ত্বাবধানে 3 বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে এই প্রকল্প। বিভিন্ন সময় বিদ্যুৎ চলে গেলে বা ঝড় বৃষ্টির সময় কিন্তু আমরা আমাদের এই পোর্টেবল জেনারেটর বা ডিজেল জেনারেটর আমরা দিতে পারি না। সো সেই হিসাবে এসওএফ কমিটি একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এসওএফ এর অর্থ দিয়ে শুধু জেনারেটর কেনা যাবে। জেনারেটরের জন্য স্থাপনা তৈরি, রক্ষণাবেক্ষণ করতে হবে মোবাইল অপারেটরদের নিজস্ব তহবিল থেকে। সবগুলো লোকেশন আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে যেখানে রুম তৈরি করা দরকার সেই প্রিপারেশন গুলো চলছে এবং অলমোস্ট ডান পর্যায়ে আছে। আমরা কিন্তু আরো খুশি হতাম যদি আমরা এই ফান্ডটা শুধু জেনারেটর না হয়ে যদি অন্য কিছু যদি আমরা করতে পারতাম। ফর এক্সাম্পল আমরা ক্যাপাসিটি বাড়াতে পারতাম বা ফাইবারাইজেশন করতে পারতাম। দুর্গম এলাকায় নেটওয়ার্ক উন্নয়নে ব্যয় করতে মোবাইল অপারেটরদের বার্ষিক আয়ের 1% হারে অর্থ বিটিআরসি গঠিত সামাজিক দায়বদ্ধতা তহবিলে জমা দিতে হয়। বর্তমানে এই তহবিলে জমা রয়েছে 1600 কোটি টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে চাঙ্গা হচ্ছে হিলি স্থলবন্দর। বাড়ছে পণ্য আমদানি রফতানি। সংশ্লিষ্টতা বলছেন 20 থেকে 25টির পরিবর্তে বর্তমানে আমদানি পণ্য নিয়ে প্রতিদিন হিলি বন্দরে আসছে শতাধিক ট্রাক। পণ্য খালাসে ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট। স্থলপথে ভারত থেকে আমদানি করা চাল, পেঁয়াজ, কাঁচামরিচ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বড় অংশ আসে হিলি স্থলবন্দর দিয়ে। তবে ডলার সংকটে এলসি জটিলতা সহ নানা কারণে গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়ে। দৈনিক পণ্যবাহী ট্রাক আসার সংখ্যা কমে দাঁড়ায় 20 থেকে 25টিতে। তবে সেই চিত্র এখন বদলে গেছে। সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে প্রতিদিন শতাধিক ট্রাকে পণ্য আসছে হিলি স্থলবন্দরে। ব্যস্ততা বেড়েছে আমদানিকারক ও শ্রমিকদের। বিগত 3টা মাস আমরা শ্রমিকেরা মূলত খুবই নাজুক অবস্থায় গেছে আমাদের। আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা অনেক ভালো আছি। বর্তমানে আলহামদুলিল্লাহ এখন গাড়ি পর্যাপ্ত পরিমাণ ঢুকেছে। পার ডে 100 থেকে 120-30 গাড়ি ঢুকেছে। আগের মতো যেরকম একটা কর্মব্যস্ত ছিলাম, এরকম একটা কর্মব্যস্ত হয়ে গেছে আমরা এখন বর্তমানে। আমদানি বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ও। এইভাবে যদি পণ্য আমদানি হয় সেক্ষেত্রে আমাদের রেভিনিউ যেরকম বৃদ্ধি পাবে, তেমনি আমাদের যেই লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব। হিলি কাস্টমসের তথ্য মতে গেল আগস্ট মাসে পেঁয়াজ, কাঁচামরিচ, খৈল, ভুসি, চাল সহ বিভিন্ন পণ্য আমদানি হয়েছে 58,308 মেট্রিক টন। সময় সংবাদ, হিলি। আবারও ডাকসু নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কথা বলছেন স্বতন্ত্র প্যানেল প্রার্থীর ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হয়েছিল এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে স্টুডেন্টরা হয়তো আস্তে আস্তে আসছে। সো সবকিছু মিলে আমার মনে হয় যে এখানে যদি সর্বোচ্চ এখানে 30,000 প্লাস আমরা কাস্টিং আশা করতে পারি। আচরণবিধি কারা লঙ্ঘন করেছে?
এখানে সকালবেলা আমরা জানি যে সকাল 7টা সাড়ে 7টার দিকে কিছু ছাত্র সংগঠন বা অন্যান্য প্যানেলের লোকজন তারা কিন্তু কেন্দ্রের মধ্যে মানে বিভিন্ন ছেলেদের হলের কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু তারা ছাত্রদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছে। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? না, আমি জয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণে আশাবাদী, কারণ আমরা দীর্ঘ সময় ছাত্রদের নিয়ে কাজ করেছি, ছাত্রদের কল্যাণে কাজ করেছি। সো আমি মনে করি যে এখানে ছাত্ররা বেছে নিলে, যেহেতু এখানে অনাবাসিক এবং একই সাথে সাধারণ যারা নারী শিক্ষার্থীরা আছে তাদের অংশগ্রহণ অত্যন্ত বেশি, আমি তাই মনে করি যে ওভারঅল পার্টিসিপেশনটা ভালো। নারী ভোটের কেমন উপস্থিতি দেখলেন আপনি? এবং নারী ভোটারদের উপস্থিতি বেশি, আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট, যদিও ভিড় আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। তো আমি যেটা মনে করি যে ভোটার কাস্টিং যদি 30,000 প্লাস হয় তাহলে এটা ভোট বলা যায় যে আচরণবিধি লঙ্ঘন করেছে। মামা একজন প্রার্থী বলছে যে তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনা আপনার এখানে যেমন হচ্ছে যে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমরা শুনেছি, আমাদের ক্ষেত্রে এটা হয়েছে যে পোলিং এজেন্ট গতকালকে রাতে 10:30 বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয় এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে, এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রচণ্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সকালবেলা। এরপর যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি তখন তারা বলে সকালবেলা তারা বিষয়টা সমাধান করবে। তো সকালবেলা পোলিং এজেন্টরা এসে দেখে যে কেন্দ্রের মধ্যে প্রচণ্ড রকমের একটা বিশৃঙ্খলতা এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ভোট শুরু হওয়ার পরিবেশটা তখনও তৈরি হয়নি। তো সবকিছু মিলে পরে দেখা যায় আমাদেরকে সশরীরে পোলিং এজেন্টদের বিষয়টি সমাধান করতে হয় এবং বর্তমানে আমার যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই স্ব কেন্দ্রে অবস্থান করছে। কোন প্রার্থী? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের বিষয়ে কথা বলছিলেন ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আবারও বাণিজ্যের খবর, হিলি স্থল বন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চাল আমদানি। এতে দুদিনের ব্যবধানে চালের দাম কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে। বিস্তারিত জানাতে হিলি স্থল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক পেয়েছে প্রতি কোনো দিন 100 ট্রাক ছাড়িয়ে যাচ্ছে। গত মাসের 12 তারিখ থেকে শুরু করে গতকাল পর্যন্ত এ বন্দর দিয়ে 1510টি ট্রাকে প্রায় 65,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তার মধ্যে অধিকাংশই কিন্তু চাল আমদানি হচ্ছে চিকন জাতের সম্পা কাটারি। তো আমার পিছনে যে ট্রাকগুলো দেখছেন এগুলো হচ্ছে ভারত থেকে আমদানিকৃত চাল বোঝাই ট্রাক। এই ট্রাকগুলো কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, ট্রাকগুলো সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। তো এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পাইকারি ব্যবসায়ীরা আসছেন এখানে চাল কিনবার জন্য। এখানে প্রতি কেজি চালের দাম কিন্তু কেজি 2 টাকা পর্যন্ত আবার নতুনভাবে দাম কমেছে। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 65 টাকা কেজি বিক্রি হচ্ছে সম্পা জাতের চাল। হিল স্থল বন্দর থেকে চাল আমদানি বাজার নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থল বন্দরে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। সপ্তাহের 3য় কার্যদিবসের সকাল থেকেই মিশ্র প্রবণতায় লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। এই মুহূর্তের খবর জানাতে চলে যাচ্ছি ডিএসসি এর ওয়েবসাইটে। গত বেশ কয়েকদিন ধরেই বলা চলে আগস্ট জুড়েই কিন্তু বিনিয়োগ মুখর ছিল ঢাকার পুঁজিবাজার এবং এখন গত সপ্তাহের কথা যদি আমরা বলি কখনো কিন্তু 1000 কোটির নিচে কিন্তু লেনদেন নামেনি। বলা চলে যে বিনিয়োগ মুখর পরিস্থিতি ছিল ঢাকার পুঁজিবাজারে। এবং আজকের কথা যদি বলি সকাল থেকে আজকেও বিনিয়োগ মুখর পরিবেশ দেখা গেছিল। সকালের শুরুটা হয়েছিল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে, তবে এখন 1 থেকে 1.5 ঘন্টা পর দেখতে পাচ্ছি ঢাকার পুঁজিবাজারের লেনদেন 3 সূচকে কিন্তু নিম্নমুখী প্রবণতা রয়েছে। ডিএসসি এক্স সূচক বা প্রধান সূচক এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 41.80 পয়েন্ট হারিয়েছে। সরিয়া সূচক বা ডিএসসি এস সূচক এখন পর্যন্ত হারিয়েছে প্রায় 10 পয়েন্ট। বাছাইকৃত সূচক বা ডিএস 30 সূচকও কিন্তু এখন পর্যন্ত পয়েন্ট হারিয়েছে 22.47 পয়েন্ট। তারা ডিএসসি এস 30 সূচক এখন পর্যন্ত হারিয়েছে। বলা চলে শুরুটা হয়েছিল যে উত্থান দিয়ে, আমরা যদি সেই চিত্রটা একটু দেখাই, 10টায় যখন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছিল শুরুটা হয়েছিল উত্থান দিয়ে। এরপর 10:30-এর পর থেকে কিন্তু আবার কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যায় এবং তারপর কিন্তু দেখা যায় যে 11টার পর থেকে কিন্তু বেশ নিম্নমুখী প্রবণতাই দেখা যায় 3 সূচকে। এবং দেখা যাচ্ছে যে 3 সূচকে এখন পর্যন্ত যেই আশা দেখিয়ে দিন শুরু করেছিল সেই আশা 1 ঘন্টার মধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে। বলা চলে যে অনেকটা পতনই দেখছে 3 সূচক এবং যেমনটা বললাম যে প্রধান সূচকে কিন্তু হারিয়েছে প্রায় 42 পয়েন্টের মতো। তবে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 500 কোটির কাছাকাছি এবং গত কয়েক কার্যদিবসে যেমন লেনদেন 1000 কোটি ছাড়িয়েছে এবং গত 1 বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে, তেমন ধারাবাহিকতাই আজ বজায় রাখবে কিনা এটাই দেখার পালা। এখন পর্যন্ত ডিএসসি ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বিভাগে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 50 লাখ গ্রাহক থাকলেও
বিদ্যুৎ কোড না থাকায় এ সংক্রান্ত যে কোনো মামলা নিষ্পত্তিতে যেতে হচ্ছে ঢাকায়। এতে গ্রাহকদের খরচ বাড়ার পাশাপাশি পোহাতে হচ্ছে ভোগান্তি। ভুক্তভোগীরা জানান, অনেক ক্ষেত্রে বকেয়া বিলের চেয়ে অনেক বেশি অর্থ খরচ হয় মামলা নিষ্পত্তিতে। সংশ্লিষ্টরা মনে করেন, গ্রাহক ভোগান্তি কমাতে প্রতিটি বিভাগেই পল্লী বিদ্যুৎ কোড স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ৭০,০০০ টাকা বকেয়া বিল থাকায় রংপুরের নুরুল হুদা নাহিদের বিরুদ্ধে ২০২৪ সালে মামলা করে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ সমিতি। নাহিদ জানান, মামলা নিষ্পত্তি করতে রাজধানীর খিলক্ষেত পল্লী বিদ্যুৎ কোর্টে যেতে হয় দুবার। তার দাবি, ৭০,০০০ টাকার মামলা নিষ্পত্তিতে খরচ হয়েছে ৩০,০০০ টাকা। এত ভোগান্তি যদি নিরাশ সম্ভব ছিল শুধুমাত্র একটা বিকেন্দ্রীকরণের মাধ্যমে। যদি রংপুরে যদি কোর্টটা থাকতো তাহলে আমাদের এই ভোগান্তি হতো না। নাহিদের মতো আরেক ভুক্তভোগী নয়ন মিয়া ১১,০০০ টাকার বকেয়া বিলের মামলা নিষ্পত্তিতে খরচ হয়েছে দ্বিগুণেরও বেশি। গত এক বছরে শুধু গঙ্গাচড়া জোনাল অফিসের অধীনেই বকেয়া বিলের মামলা হয়েছে ১৪৩টি। ভুক্তভোগী গ্রাহকরা জানান, বিভাগ পর্যায়ে বিদ্যুৎ কোর্ট থাকলে তারা অতিরিক্ত খরচ কিংবা ভোগান্তি থেকে রেহাই পেতেন। বিল দিতে আমার যত টাকা খরচ হচ্ছে তার থেকে বেশি খরচ হয় মামলা ভাঙাইতে। ৫,০০০ টাকার মামলা, উনি দেখেন যে এই মামলাটা যখন ফেস করতে গেছে ওনার খরচ প্রায় ২৫-৩০,০০০ টাকা হয়ে গেছে। গ্রাহক সেবা নিশ্চিতের পাশাপাশি বাদী ও বিবাদী পক্ষের ভোগান্তি কমাতে প্রতিটি বিভাগেই পল্লী বিদ্যুৎ কোড স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিভাগীয় পর্যায়ে পল্লী বিদ্যুতের আদালত স্থাপন হওয়া উচিত। এর মধ্যে দিয়ে বাদী এবং বিবাদী উভয় পক্ষের যেমন হয়রানি কমবে, পাশাপাশি কিন্তু ব্যক্তি পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে আর্থিক যে অপচয় হচ্ছে সেই অপচয়টি হ্রাস হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিভাগীয় পর্যায়ে বিদ্যুৎ কোড স্থাপন করা গেলে উভয় পক্ষেই সুবিধা পাবে। একটা বিভাগে যদি এই কোডগুলো হতো তাহলে সমিতিগুলোর মামলা পরিচালনা করা এবং গ্রাহকের সেখানে হাজিরা দিয়ে নিষ্পত্তি করা, তাদের উভয়ের জন্যই এটা শুভ হতো। বর্তমানে রংপুর বিভাগে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সংখ্যা প্রায় ৫০ লাখ। অবৈধ সংযোগ ও বকেয়া বিল সংক্রান্ত মামলা রয়েছে প্রায় ২৫,০০০। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিশ্ববাজারে পতনের মুখে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনের দাম, তবে ঊর্ধ্বমুখী ইথার, বাইন্যান্স ও সোলানার দাম। গেল সপ্তাহে ক্রিপ্টো বাজারে রাজ করা জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের দাম এ সপ্তাহে নিম্নমুখী। ট্রেড ইকোনমিক্সের তথ্য, মঙ্গলবার সকালে প্রতিটি এই মুদ্রা বিক্রি হয়েছে $1,11,949। মাস ব্যবধানে বিটকয়েনের দাম কমেছে 6%। তবে ঊর্ধ্বমুখী আরেক জনপ্রিয় মুদ্রা ইথারের দাম মাস ব্যবধানে 1.36% দাম বেড়ে বর্তমানে প্রতিটি এই মুদ্রা বিক্রি হচ্ছে $4,310.50। দাম বেড়েছে বাইন্যান্সেরও। এদিন $875 বিক্রি হয়েছে প্রতিটি মুদ্রা। সপ্তাহ ব্যবধানে প্রায় 3% ও মাস ব্যবধানে বেড়েছে 9%। দাম বৃদ্ধির তালিকায় আছে আরেক জনপ্রিয় মুদ্রা সোলানা। মাস ব্যবধানে 17.61% বেড়ে প্রতিটি সোলানা বিক্রি হয়েছে $214.59। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। কুয়েত প্রবাসীদের জন্য সুখবর দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্বল্প সময়ে ঢাকায় বিরতি নিয়ে সরাসরি চট্টগ্রাম ভ্রমণ সহ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে বিমান সংস্থাটি। তবে বুকিংয়ের নামে সিট ব্লক করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ট্রাভেল এজেন্টের কাছ থেকে টিকিট না কিনতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে যাত্রী সেবায় নতুন সুবিধা ও ছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সর্বনিম্ন ভাড়ায় গালফ ক্লাস নামে নতুন ক্লাস চালু। কুয়েত থেকে ঢাকায় 3 ঘন্টা বিরতি দিয়ে চট্টগ্রামে ভ্রমণ, মহিলা, শিশু ও বয়স্ক যাত্রী এবং হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা কাউন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় কুয়েতের মালিয়াস্ত বিমান অফিসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন কান্ট্রি ম্যানেজার AK ফরহাদ এ তথ্য জানান। তিনি আরো বলেন, অনুমোদনহীন এজেন্ট থেকে টিকিট কিনে অনেক প্রবাসী প্রতারিত হচ্ছেন। প্রবাসীদের অনুরোধ করেন বৈধ ট্রাভেল এজেন্ট ব্যতীত টিকিট ক্রয় না করতে। টিকিট রিফান্ড প্রসঙ্গে কান্ট্রি ম্যানেজার জানান, এ ব্যাপারে শুধু ট্রাভেল এজেন্টের কথা নয়, গ্রাহকের কাছ থেকেও লিখিত আবেদন গ্রহণ করা হবে। বুকিংয়ের নামে সিট ব্লকের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি করেন। কোনো প্যাসেঞ্জার নোটিফিকেশন ছাড়া এবং তার অ্যাপ্লিকেশন ছাড়া
কেউ যেন কোনো টিকিট রিফান্ড করতে না পারে, এবং সমস্ত ট্রাভেল এজেন্সি, কুয়েতের যত ট্রাভেল এজেন্সি আছে প্রত্যেককে নোটিফিকেশন দেওয়া হয়েছে যাতে কোনো ট্রাভেল এজেন্সি উইদাউট প্যাসেঞ্জার নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ছাড়া কোনো টিকিট রিফান্ড করতে পারবে না। এবং যদি কোনো কারণে এই ধরনের নিয়মের ব্যত্যয় ঘটে থাকে তাদের বিরুদ্ধে আমরা প্রচলিত নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। নতুন করে অতিরিক্ত ব্যাগেজ সুবিধার মূল্যও নির্ধারণ করেছে সংস্থাটি। এখন থেকে একজন যাত্রী 5 কেজি ব্যাগেজের জন্য 15 দিনার, 10 কেজির জন্য 20 দিনার এবং 23 কেজির জন্য 33 দিনার অতিরিক্ত ব্যাগেজ সুবিধা পাবেন। কুয়েত প্রবাসীদের যাতায়াত সহজ করতে বিমানের নতুন এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আগামী অক্টোবর থেকে দৈনিক গড়ে 1,37,000 ব্যারেল তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস ভুক্ত দেশগুলো। তবে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দুর্বল চাহিদার কথা মাথায় রেখে এ হার আগের মাসগুলোর তুলনায় অনেকটাই কমানো হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসের জন্য দৈনিক 5,55,000 ব্যারেল তেল উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছিল তেল উৎপাদনকারী দেশগুলোর জোটটি। এমন প্রেক্ষাপটে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 1%-এরও বেশি বেড়ে যায়। মঙ্গলবার সকালে 0.53% বেড়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $66.37 আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের তেলের দাম প্রতি ব্যারেল $62.58 ঠেকেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত, প্রতি কেজির দাম 1520 টাকা নির্ধারণ, রপ্তানিকারকদের আবেদনের আহ্বান। ঝড়বন্যায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখার উদ্যোগ সরকারের, দুর্যোগ প্রবণ এলাকায় মোবাইল টাওয়ারে বিদ্যুৎ সরবরাহে কেনা হচ্ছে 2000 জেনারেটর, কাজ দ্রুত শুরুর তাগিদ। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে চাঙ্গা হিলি স্থলবন্দর, বাড়ছে পণ্য আমদানি রপ্তানি, ভারত থেকে আমদানি বাড়ায় 2 দিনের ব্যবধানে চালের কেজিতে দাম কমেছে 2 টাকা পর্যন্ত। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়ের।